বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ৩রা নভেম্বর ঐতিহাসিক জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে আমাদের 4 জাতীয় নেতাকে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী এই 4 নেতাকে স্মরণ করছি। এবং আপনারা জানেন যে আজকেও সারা দেশে হরতাল চলছে এবং হরতাল চলছে জামাত নেতা মতিউর রহমান নিজামীকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দানের প্রতিবাদে জামাতের ডাকে। গতকাল আরেকটি মামলার রায় হয়েছে, জামাত নেতা মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কিছু অভিযোগের জন্য যাবজ্জীবনও দেওয়া হয়েছে। তার এই রায়ের বিরুদ্ধে তাকে মৃত্যুদণ্ড দানের প্রতিবাদে জামাত আগামী বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত আরও একটি হরতালের ডাক দিয়েছে। আজকে রায় হবার কথা রয়েছে, আপিলের রায় জামায়াত নেতা কামরুজ্জামানের। এই রায়ের কি হবে সেটি অবশ্য এখন পর্যন্ত আমাদের জানা নেই। তবে এই রায়ের পরেও আরও একটি হরতাল, আরও একদিন বা দুদিনের হরতাল বাংলাদেশের মানুষকে দেখতে হবে কিনা সেটি অনেকের কাছে একটা প্রশ্ন। এবং স্বাভাবিক যে প্রক্রিয়া জামাতের কর্মসূচি, তাতে হয়তো আরও হরতাল দেখতে হতে পারে। অন্যদিকে আপনারা সবাই জানেন যে প্রায় 7 বছর পরে বাংলাদেশে একটা বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে গত শনিবার সকাল থেকে গভীর রাত অবধি গোটা দেশ অন্ধকারে ছিল। রাত থেকে ঢাকায় কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও গতকাল পুরো দিনটাই গেছে সারা দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে। মূলত এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবার চেষ্টা করবো। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাঈদ। আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। অধ্যাপক আবু সাঈদ, ৩রা নভেম্বর এবং আপনি কিভাবে শুরু করবেন, কিভাবে স্মরণ করবেন সেই নেতারা যারা আপনার সহকর্মী ছিল সেই সময়? মুক্তিযুদ্ধের দিনগুলোতে অত্যন্ত কাছে থেকে আমি 4 নেতাকে দেখেছি। তাদের দক্ষতা, বুদ্ধিমত্তা, তাদের বিবেচনা, দূরদৃষ্টি এবং কর্মপদ্ধতি, এই সবগুলো আমার চোখের সামনে এখনো ভাসে। এবং দেশ স্বাধীন হওয়ার পরে যখন সংবিধান রচনা করি, তখন তাজউদ্দিন সাহেবের আদর্শিক যে দৃঢ়তা আমি লক্ষ্য করেছি, সেটা এখন আমার মনে আছে। আমি এই ৩রা নভেম্বর এই দিনে জাতীয় 4 নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই যে তাদের মৃত্যুতে নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছিল। প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর এবং পরবর্তীকালে কয়েক মাসের ভিতরেই জাতীয় 4 নেতাকে হত্যা করার পরে একটা রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ প্রতিবিপ্লবী শক্তি যখনই ক্ষমতা গ্রহণ করে, আমরা জানি বিপ্লবের পর প্রতিবিপ্লব হয়, এ কথাটা বঙ্গবন্ধু জানতেন, কিন্তু উনি বিশ্বাস করতে পারেননি যে প্রতিবিপ্লবী শক্তি এখন মাথা চাড়া দিয়ে উঠবে। প্রতিবিপ্লবের প্রেক্ষাপটে জাতীয় 4 নেতা নিহত হলেন এবং সেখানে আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এই খালেদ মোশাররফ যে ক্ষমতা দখল করার প্রক্রিয়া শুরু করেছিলেন কিংবা ক্ষমতা দখল করেছিলেন, উনি আসলে যে যাই বলুক না কেন, তার ভাই রাশেদ মোশাররফ আমার খুব কাছের বন্ধু ছিলেন। তার কাছে শুনে ওই সময় খালেদ মোশাররফের সঙ্গে যোগাযোগ করে তার মাধ্যমে আমি জেনেছি যে ক্ষমতা দখল করে উনি এমন কতগুলো কাজ করলেন যে কাজটা সেই সময়ের জন্য উপযোগী ছিল না। উনি জেনারেল ব্যাচ লাগাতেই 8 ঘন্টা টাইম নিয়েছেন। উনি একটা প্রতিবিপ্লবী শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদের জাতীয় আন্তর্জাতিক শত্রুদের খুব ছোট করে দেখেছিলেন। 2 নম্বর, সামরিক বাহিনীর মেন্টাল সেট আপ কী ছিল, এই ব্যাপারটা ওনারা
বিশেষ করে খালেদ মোশাররফ, সাফায়েত জামিল যথার্থভাবে সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে পারেননি। ওনারা ক্ষমতা দখল করে যদি প্রতিবিপ্লবী শক্তিকে নিশ্চিহ্ন করতে পারতেন তাহলে ঘটনা প্রবাহ অন্যদিকে যেত, রক্তপাত হতো, এটা সন্দেহ নেই। ওনারা কী করলেন? আপোষ করলেন। আপোষ করে বঙ্গবন্ধুর খুনিদের প্লেনে করে বাইরে পাঠিয়ে দিলেন। আপোষ করে কি করলেন? সায়েমকে নিয়ে এসে মোস্তাকের কাছ থেকে তার সাথে কথাবার্তা বলে উনি সেনাপ্রধান হলেন। এই সমস্ত করার ভিতর দিয়ে দেখা গেল যে আসলে বিপ্লবী শক্তির অংশ হিসেবে নয়, প্রতিবিপ্লবী শক্তির সঙ্গে আপোষ করার ফলেই খালেদ মোশাররফের এই পরিণতি। এবং আমি দুঃখের সঙ্গে আরেকটা বিষয় বলি, ওই সময় আমি ঢাকা ছিলাম, জাতীয় 4 নেতা জেলে ছিলেন। আমরা খন্দকার মোস্তাক যাতে বৈধতা না পায় সংসদ থেকে, তার জন্য অনেক এমপির সঙ্গে আমি সক্রিয়ভাবে কাজ করেছি, উদ্যোগ নিয়েছি। সেদিক থেকে আমরা সফল হয়েছিলাম। অনেকে বলে থাকেন বঙ্গবন্ধু হত্যার পর কেউ প্রতিবাদ করে নাই কিংবা প্রতিরোধ করে নাই। আমরা কিন্তু সংসদ থেকে প্রথম তাকে, আজকে বলতেই হয় শ্রদ্ধার সঙ্গে, সিরাজুল হক সাহেব অ্যাডভোকেট, তিনি বলেছিলেন মোস্তাক সাহেবকে প্রকাশ্যে, ইউ আর নট মাই প্রেসিডেন্ট, ইউ আর ইলিগাল প্রেসিডেন্ট। সে কথা বাদ দিয়ে আমি যে আসতে চাই, আমরা যখন 3 জাতীয় নেতার এখন যে মাজার আছে, সেই মাজারের ওখানে এই 4 জাতীয় নেতার কবর দেওয়ার জন্য লাশ নিয়ে অগ্রসর হলাম, তো মহিউদ্দিন সাহেব তখন ছিলেন, নাপির মহিউদ্দিন বলতেন, উনি তখন বলিষ্ঠ ভূমিকা নেন। উনি ছিলেন, আরও কিছু লোক, ছাত্ররা ছিলেন। সব মিলে যখন যাওয়া হলো, দেখা গেল 15 মিনিটের ভিতরে খালেদ মোশাররফের সৈন্য এসে সবাইকে পিটে সে লাশগুলো হাইজ্যাক করে নিয়ে গেলেন। এতে কি প্রমাণিত হয়? ওনার কি মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য বিপ্লব করতে এসেছিলেন? না ওনার ক্ষমতা দখল করতে এসেছিলেন? না বলা হয়ে থাকে আর্মি যে শৃঙ্খলা ফেরত, সেজন্য এসেছিলেন? সবচেয়ে বড় কথা হলো এই, সামরিক বাহিনীর যে কাজটি, সেই কাজটি ওনারা করেননি। অর্থাৎ এই 4 নেতাকে প্রোটেকশন দেওয়া, যাদের নেতৃত্বে ওনারা যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের সময়। তাজউদ্দিন আহমদ সাহেব ছিলেন প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মনসুর আলী সাহেব ছিলেন অর্থমন্ত্রী, আর হিনাবাই ছিলেন হলো আবু হিনা কামরুজ্জামান, উনি ছিলেন তখন হলো শরণার্থী, ত্রাণ এবং বিভিন্ন ক্যাম্পগুলোর দায়িত্বে। তার এদের প্রোটেকশন দিতে পারলেন না, কিংবা দিলেন না, কিংবা দেওয়ার সময় পাননি। সব দিক দিয়ে ব্যর্থতার এই বিষয়গুলো আমার কাছে খুবই বেদনাদায়ক। সেজন্য 3 তারিখ আসতেই আমি শুধুমাত্র একথাই স্মরণ করি, তাজউদ্দিন সাহেব যেটা বলেছিলেন, পরবর্তীকালে আমাদের ভিতরে কিছু লোক তাজউদ্দিন সাহেবের সঙ্গে বঙ্গবন্ধুর যাতে দূরত্ব বেড়ে যায় সেই কাজটা করেছিলেন। কীরকমভাবে? তাজউদ্দিন সাহেব বক্তৃতায় নভেম্বর মাসে বললেন যে জলে, স্থলে, অন্তরিক্ষে আমরা এমনভাবে শত্রুদের অবরুদ্ধ করব যাতে কোনো দিক থেকে তারা পালিয়ে না যায়, এবং তাদের জিম্মি করে বঙ্গবন্ধু শেখ মুজিব, আমাদের জাতির পিতা, তাকে আমরা আমাদের দেশে ফিরে নিয়ে আসবো। এই যে দূরদৃষ্টি সম্পন্ন নেতা, তাকে পর্যন্ত বঙ্গবন্ধুর কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এই শূন্যতা, যখনই শূন্যতা সৃষ্টি হয়, যখনই এই ধরনের ঘটনা ঘটে, তখনই এই ধরনের ঘটনা আসবো আবার আপনার কাছে। ইকবাল হাসান মাহমুদ নিজে একজন মুক্তিযোদ্ধা, অধ্যাপক আবু সাঈদ তো বটেই, এবং সে সময় সক্রিয় রাজনীতির সঙ্গেও আপনি যুক্ত ছিলেন, যদিও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধু পরিবারের সঙ্গেও আপনার ঘনিষ্ঠতা ছিল। সব মিলিয়ে এই 3রা নভেম্বরের রাতের যে ঘটনা এবং যে নির্মম হত্যাকাণ্ড, এই 4 নেতাকে আপনি কিভাবে শ্রদ্ধা জানাবেন, স্মরণ করবেন? দেখেন, আবু সাইদ সাহেব যেভাবে বললেন সেভাবে হয়তো আমি বলতে পারবো না। তবে 1 নম্বর হচ্ছিল যে 3 জনের মধ্যে কামরুজ্জামান সাহেবের সাথে আমি ছোটবেলা থেকে কামরুজ্জামান সাহেব চিনি, কারণ কামরুজ্জামান সাহেব আর আমার বাবা একই সময় পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ছিল। তারা রাওয়ালপিন্ডিতে এমএনএ হোস্টেলে থাকতো, এবং আমাদের বিশেষ করে আমাদের রাজশাহী ডিভিশনের যারা এমএনএ ছিল
তো প্রায় একত্রিত হতো রাত্রে, নিজেরাই রান্না বান্না করে খেত। আমি একটা মানে স্কুলের ছাত্র হিসাবে তখন আমিও যোগ দিতাম। তারপরে যখন আমার বাবা মন্ত্রী হলো, তখন প্রায় অ্যাসেম্বলি যখন সেশন চলতো, তখন আমাদের বাড়িতে ফোন করে বলে দেওয়া হতো যে আজকে আমরা খেতে আসবো। যদিও ওনারা অপোজিশনে ছিলেন, মশিউর রহমান সাহেব, কামরুজ্জামান সাহেব, ওনারা অপোজিশন ছিলেন, ইউসুফ আলী সাহেব দিনাজপুরের, কিন্তু আসতো বাসাতে, এসে খেত, হইচই করতো। তখনকার দিনে তো মানে এখন অন্যরকম, তখনকার দিনে কিন্তু আড্ডা হতো বেডরুমের মধ্যে, শোয়ার ঘরে শুয়ে শুয়ে সব আড্ডা মারত। তো ওইটা দেখেছি কামরুজ্জামান সাহেবকে, উনি খুব দরাজ মানুষ ছিলেন এবং রাজনীতিতেও ওনার যে দৃঢ়তা ছিল। আর মনসুর আলী সাহেব তো আমরা একই এলাকার লোক, এবং আমার বাবা মনসুর আলী সাহেব দুজন ইলেকশনও করেছেন 54-এ। আমার বাবা হেরে গেছেন, উনি জিতে গেছেন, তো ওইভাবে ওনাকে চিনি আমি। আর সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সাথে তত জানাশোনা ছিল না, দেখেছি, এবং উনি একজন খুব মানে দৃঢ়চিত রাজনীতিবিদ ছিলেন আর কি। তাজউদ্দিন সাহেবের সাথে আমার সাথে কাকতলীয় ভাবে, আগে জানাশোনা ছিল না, কাকতলীয় ভাবে ওনার সাথে পরিচয় হয়েছিল। সেটা হলো যে আপনার ওনার স্ত্রী জোহরা তাজউদ্দিন হঠাৎ করে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হলেন, সোশ্যোলজি ডিপার্টমেন্টে, আমাদের ক্লাসে, আমাদের সাথে ভর্তি হলেন। তো আমরা ভাবি ডাকতাম। তো দু একবার ওনার সাথে, ওনাদের যে মিন্টুর যে বাড়িতে থাকতেন, ওই বাড়িতে আমি গেছি, যে আমরা দুপুরে খেয়েছি ওনার সাথে। বিশেষ করে আমার ওই দিনটার কথা মনে হয়, যেদিন উনি পদত্যাগ করলেন অর্থমন্ত্রী থেকে, পদত্যাগ করে বাসায় আসলেন। তো আমরা ওনার সাথে, ওনার ভাবির সাথে আমরা ওনার বাসায় গিয়েছিলাম। তো তখন আমরা অনেক, ন্যাচারালি যুদ্ধের সময় উনি ছিলেন যুদ্ধের প্রধানমন্ত্রী, তো অনেক আলাপ আলোচনা হয়েছিল, তো অনেক জিনিস জানতে পেরেছি, করতে পেরেছি। তো এখন যে আমাদের যে এই 15ই আগস্ট, 3রা নভেম্বর, আমরা যদি ইতিহাস যদি ঘাটি, আমরা যদি এই ধরনের একটা জাতীয় বিপ্লব এবং জাতীয়তাবাদী একটা যুদ্ধ পরে, যিনি যে বললেন যে কাউন্টার রেভলিউশন একটা হয়, এবং এই কাউন্টার রেভলিউশনটা আমি যেটা মনে করি, এটা আমার একান্তই আমার নিজস্ব চিন্তাধারা আর কি, এই কাউন্টার রেভলিউশনটা হতো না বাংলাদেশে যদি বাংলাদেশে গণতন্ত্রটা যদি চালু থাকতো, ইলেকট্রাল ডেমোক্রেসি যদি চালু থাকতো, তাহলে এটা হতো না। যখন আপনার বাকশাল সৃষ্টি হলো, যখন চারিদিক থেকে সব জিনিস বন্ধ হয়ে গেল, তারপরে কিন্তু এটার একটা আউটবাস্ট এটা হয়, এটা হয়েছে। আমরা যদি আলজেরিয়ার দেখি, আপনার বেনখেদ্দাকে মেরে ফেললো। আমরা যদি আপনার চায়না রিভলিউশন যদি দেখি, ন্যাশনালিস্ট মুভমেন্টে চিয়াং কাইশেকে পালিয়ে চলে আসতে হলো আপনার। আমরা যদি আপনার এই যে প্যাট্রিক লুম্বার ওখানে দেখি যদি, তো এই ঘটনাগুলো কিন্তু ইতিহাস, কিন্তু নতুন কিছু না, ইতিহাসের এই ঘটনাগুলো ঘটেছে। তো এগুলো আমি কাউকে দোষ দেব না। এখানে হয়তো তখন যারা নেতৃত্ব দিয়েছে তাদের মাথায় চিন্তাধারা হয়েছে যে বাকশাল করলে দেশটাকে অন্য একটা দিকে টার্ন করানো যাবে। সেটাই বোধহয় আমাদের বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে পরাপর যে ভুলটা, সেটা বোধহয় একটা বড় ভুল হয়েছিল। সেই ভুলের মাসুল এখন পর্যন্ত আমরা দিয়ে যাচ্ছি, আমি এটা মনে করি। এবং ওনারা আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি অবশ্যই এই খালেদ মোশাররফ সাহেব যেটা বললেন আর কি, আপনার এটা শুধু আমি এক কথাই বলতে চাই আর কি। খালেদ মোশাররফ সাহেবকে কিন্তু 15ই আগস্টে পিজির সামনে যে কি বলে ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের উপরে কিন্তু ওনাকে দেখা গেছে। এটা সবাই দেখেছে এটা তখনকার মধ্যে। তারপরে কাউন্টার কু করলেন, কুর পরে এই কু হলো। ওটা তো ওই নভেম্বর মাসটাই তো আপনার পুরো ঘটনাবহুল এবং একই ধারাবাহিকতা আসলে। জিয়াউর রহমান শাহকে বন্দী করা হলো, তারপর আবার সিপিআই জনতা বিপ্লব হলো, ওনাকে মাথায় করে নিয়ে আসলো। এগুলো তো সব আমরা দেখেছি ইতিহাসে। তো এগুলো আপনার, আমার মনে হয় যে একটা জাতীয়তাবাদী একটা মুক্তিযুদ্ধের পরে, ন্যাশনালিস্ট মুভমেন্টের পরে এই ধরনের ঘটনাগুলো গোটা একটা স্টেবল হয়। আর দুর্ভাগ্যজনক হলেও এটা সত্য যে আমাদের দেশে এখনো 40 বছর পার হয়ে গেছে, এখন আমরা স্টেবিলিটি যেতে পারিনি। জি, আরো শুনবো অধ্যাপক আবু সাঈদ, আপনি বলবেন। আমি জানি যে এই বিষয় নিয়ে আসলে আপনারা বিতর্ক করতে চাইলে পুরো অনুষ্ঠানে আমি বিতর্কে যাব না, কারণ অন্য প্রসঙ্গে আমার মন্তব্য শুধু জি
খুব সংক্ষেপে, কারণ আমি অন্য প্রসঙ্গে হ্যাঁ 1 মিনিটে বলেছি। আপনি বাকশালের ব্যাপারে বলবেন আমাকে। আমি মনে করি যে এটা ভুল ছিল, এই জন্য এইসব ঘটনা ঘটছে। ঠিক আছে, গণতন্ত্র, আপনার মতামত আপনি বলতে পারেন। না একটা জিনিস আমি ভাই আপনাকে একটা জিনিস আমি একটা জিনিস আপনাকে প্রশ্ন করব। যে মানুষটাকে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখেছে, যে মানুষটাকে বহুদলীয় গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখেছে, সেই মানুষ যখন একটা বাকশালে চলে গেছে, তখনই কিন্তু বাংলাদেশের মানুষের ধাক্কা খেয়েছে। এটা কিন্তু আপনাকে স্বীকার করতে হবে। বাকশাল নিয়ে আসলে খুব বেশি বিতর্ক করতে চাই না, অধ্যাপক আবু সাঈদ আবার এই বিষয়ে আমি একটু অনেক বলি। সময় বাকশাল যখন হয় তখন পাবনার জেলা গভর্নর আমি মনোনীত হই। বাকশালই একমাত্র বঙ্গবন্ধু হত্যার কারণ নয়, একমাত্র কারণ নয়। ওভারডুইং, এই ধারণাটা অনেক কারণের মধ্যে একটি কারণ হতে পারে। এবং এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত ছিল যে বঙ্গবন্ধুর মতো একজন মানুষকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এটাকে আবার একটা লুজ কনফেডারেশনের ভিতর নিয়ে আসা যায় কিনা। সেই ষড়যন্ত্রটা ভুট্টার আগেও ছিল, পরেও ছিল, মাঝখানেও ছিল, এবং ডালিম প্রথম যে বঙ্গবন্ধুকে হত্যা করে এটা ইসলামিক প্রজাতন্ত্র ডিক্লেয়ার করেছিল, এগুলো সবই তার অনুষঙ্গ। আমি এ নিয়ে বিতর্ক করব না। কোনোদিন যদি সঞ্চালক সাহেব এই বিষয়ে বিতর্ক, আমি একটু বলি যে আপনার বাংলাদেশ, ইস্ট পাকিস্তান বা পাকিস্তান কিন্তু 1 মার্চেই মৃত্যু হয়ে গেছে। পার্লামেন্ট সেশন বন্ধ করার পরে মৃত্যু হয়ে গেছে। তখন বাংলাদেশের এই যে 7 কোটি মানুষ কিন্তু ঘুরে দাঁড়াইছে এবং তারা বলছে এবার স্বাধীনতা ছাড়া কোনো যে আমরা আর ওই প্রসঙ্গে না যাই, বরং প্রসঙ্গটা পাল্টাই। দেশে অনেকদিন বিরতি দিয়ে এখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলাগুলোর রায় হচ্ছে, কোনোটির আপিলের রায়, কোনোটির ট্রাইব্যুনালের প্রাথমিক পর্যায়ের যে ক্রিয়াকলাপ তার রায়, এবং একদিকে রায় হচ্ছে, অন্যদিকে জামাতের লাগাতার হরতাল চলছে। সব মিলিয়ে অধ্যাপক আবু সাঈদ, আপনার মন্তব্য শুনবো একটু। আসলে এটা জন্মগত অপরাধ ছিল আমাদের এই বিচারটা না করা। বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে 72টি ট্রাইব্যুনাল করেছিলেন, এখন তো 2টা ট্রাইব্যুনাল, কোলাবরেটর অ্যাক্ট করে, এবং আমরা সংবিধানে প্রথম যে সংশোধন নিয়ে আসি সেটা 47 ক, সেখানে এই যুদ্ধ অপরাধীর বিচারের জন্য আমরা এই সংশোধনীটা নিয়ে এসেছিলাম। সেখানে কিছু কিছু এখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, আমি সেদিকে যাব না। এবং সেই সময় প্রায় 33,000 কোলাবরেটর জেলে ছিলেন, তার ভিতরে 752 জন বিচারকার শেষ হয়ে গেছিলেন, ইনক্লুডিং গভর্নর মালেক সাহেব পর্যন্ত। এগুলো আমি যাব না। আমি শুধু এটাই বলবো যে কোনো দেশে কোনো কালে মানবতা বিরোধী অপরাধের জন্য এবং জঘন্যতম মানবতা বিরোধী অপরাধের জন্য কেউ কিন্তু নিষ্কৃতি পায়নি। বাংলাদেশ এটা নতুন নয়। ডিসেম্বরের 3 তারিখে 1971 যখন দেশ স্বাধীন হয়নি, তখন ক্যাবিনেটে এই কথাটা তাজউদ্দিন সাহেব তুলেছিলেন, এবং ক্যাবিনেটের মিনিটসে লেখা আছে যে আমরা এই যে বাংলাদেশে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আছে তাদের আমরা বিচার করব, এবং পরবর্তীকালে কোলাবরেটর অ্যাক্ট এগুলো সব চলে আসে। সেই জন্য এই বিচারটা অনেক আগেই হওয়া উচিত ছিল। বিভিন্ন রাজনৈতিক কারণে বিভিন্নভাবে সময় চলে গেছে, করেছে। তবে আমি এই জায়গাটায় একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে যুদ্ধ অপরাধীর বিচারের কথা উল্লেখিত ছিল এবং জনগণ এটা ম্যান্ডেট দিয়েছিল। এই নিয়ে বিতর্কের অবকাশ নাই। যুদ্ধ অপরাধীর বিচারের আমার মনে হয় সবাই একমত। তার মাত্রা ভিন্ন থাকতে পারে কিংবা ডাইমেনশন ভিন্ন থাকতে পারে, কিন্তু সবাই একমত। কারণ যারা এই দেশটাই চায়নি, আজকে পাকিস্তান থেকে কি বলেছে, এই নিজামীকে ফাঁসি দেওয়ার ফলে পাকিস্তানে জামাতে ইসলাম তারা বিক্ষোভ করেছে। তারা ওখানকার হোম মিনিস্টার তাকে বলেছে যে জামাতে ইসলামের আমিরকে যে ফাঁসি দেওয়া হয়েছে তার জন্য তোমরা ব্যবস্থা নাও, এবং কথা বলেছে যে তাদের ফাঁসি দেওয়া হয়েছে কি জন্য, তারা পাকিস্তান আর্মিকে সাহায্য করেছিল এবং খাঁটি মুসলমান হিসাবে ইসলামের খেদমতগার হিসাবে পাকিস্তান রক্ষার জন্য তারা সেই সময় এই কর্মকাণ্ড করেছিল। সেজন্য তাদের সম্পর্কে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছে উদ্যোগ গ্রহণ করতে। তাহলে আমরা কিভাবে বলবো? আজকে পাকিস্তানের উদাহরণ দিয়ে যদি বলি, পাকিস্তানি বলছে এরা পাকিস্তানের জন্য এগুলো করেছে, তো পাকিস্তানের জন্য কি ধর্ষণ জায়েজ ছিল?
রাজনৈতিক বিষয়টা বাদ দিলাম, আমি রাজনীতি আনতে চাই না, রাজনৈতিক ভিন্নমত থাকতেই পারে, কিন্তু ধর্ষণ, লুটতরাজ, হত্যা, আমার ফ্যামিলির ভিতরে 11 জনকে হত্যা করা হয়েছে। কোন অপরাধে? তারা কি করেছিল? বাড়ি ঘর সবকিছু পোড়ানো হয়। আমার নির্বাচনী এলাকায় 2,500 বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল, লোকজনকে গৃহছাড়া করা হয়েছিল। একটা জাতিকে, হিন্দু সম্প্রদায়, একটা সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার জন্য ব্যবস্থা করা হয়েছিল, এরা করেছিল। এদের যদি আমরা বিচার না করতে পারি, দলমত নির্বিশেষে সবাই ঐক্যমত হয়ে, চিরদিন বাংলাদেশ মানবতার কাছে সবসময় অপরাধী হয়ে থাকবে। সেই অপরাধ থেকে আমরা মুক্ত হতে চাই। আমাদের জীবদ্দশায় এই যে আমরা মুক্ত হওয়ার প্রক্রিয়া দেখছি, এটা আরো বেগবান হওয়া দরকার। এই কাজ করতে গিয়ে, যুদ্ধ অপরাধের কাজ করতে গিয়ে তাদের দুর্বলতা আছে, তাদের জনবল ছিল না, আইনগত অসুবিধা ছিল, নানা কিছুর ভিতর থেকেও তারা আজকে একটা পর্যায়ে এসে আজকে যুদ্ধ অপরাধের বিচার করছে। এবং সেই বিচারের ফলাফল যাই হোক না কেন, সেটা আইন বলবে। সেই বিচারটা যে হচ্ছে, এটা আমি মনে করবো যে বাংলাদেশের জন্য অপরিহার্য ছিল। ইকবাল হাসান মাহমুদ। আমি ওনার সাথে একমত যে যুদ্ধ অপরাধীর বিচার হওয়া উচিত, কারণ আমরা মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তারা কি করেছে সেটা আমাদের নিজের চোখে দেখার জিনিস। এখানে শুধু আমার আবু সাইদ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে মুক্তিযুদ্ধ ওই সময়টাতে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমার কাছে রাগও লেগেছে আমার কাছে, যে আজকে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একমাত্র ওন করে, যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে আর কেউ মুক্তিযুদ্ধ করে নাই, সেটা আমার কাছে মনে হয় যে 47-এর পরে যেমন মুসলিম লীগ বলতে মুসলিম লীগ ছাড়া কেউ পাকিস্তান আনে নাই আপনার, সেরকম আমার কাছে লাগে আর কি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে তাদের সম্পত্তি তৈরি করেছে। কিন্তু আমার কাছে খারাপ লাগে, তখন সাইদ বেরা তো অনেক বড় নেতা ছিল তখন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় তারা তখন ছিল আর কি। আমার কাছে একটা জিনিস লেগেছে যে যতখানি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ব করে, ততখানি মুক্তিযুদ্ধের প্রতি আওয়ামী লীগ যত্নবান ছিল না। এই জন্য যত্নবান ছিল না আমি বলবো আর কি। আমার কাছে, আমি একজন সেই সময়ের কথা বলছি, সেই সময়ের কথা বলতেছি আমি, 71-75-এর কথা বলতেছি আমি। দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম। এই যে আমি দেখি অনেক সময় ফেসবুকে দেখি যে বিচারের ব্যাপারে যে নানান রকম প্রশ্ন উঠছে এটা নিয়ে কথা বলে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরেও কিন্তু বিচারটা সঙ্গে সঙ্গে হয়েছে। দ্যাট ওয়াজ দ্য রাইট টাইম, যে ওই সময় বিচারটা করে ফেলানো আর কি। সবাই কিন্তু বন্দী ছিল তখন কিন্তু তখন যদি আপনার ট্রাইব্যুনাল করে, স্পিরিট ট্রায়াল করে যদি এগুলো যদি ডিসপোজ আপ করতো, তাহলে কিন্তু আজকেই 40 বছর পরে বিচার করতে এসে কিন্তু এই সমস্যার সৃষ্টি হতো না। 1, 2 নম্বর আমি বলবো যে আমি ওনাকে প্রশ্ন করবো আমি, যে আমরা 30 লক্ষ আমার মা বোনরা মারা গেছে এবং ইজ্জত দিয়েছে আপনার। আমি পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি, অনেক মুক্তিযুদ্ধের দেশ দেখেছি আপনার। তারা প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় তাদের ওই যুদ্ধে কয়জন লোক মারা গেছে তাদের নামের একটা করে স্মৃতিস্তম্ভ তৈরি করা আছে, গ্রামে গ্রামে করা আছে। তো ধরেন তখন এই আমাদের যে গ্রাম আছে, গ্রামে কোন গ্রামে কে মারা গেছে, কে শহীদ হয়েছে মুক্তিযুদ্ধ করতে যেয়ে, কয়জন মা বোন আমাদের বিদ্যুৎ হয়েছে, এখনো করা সম্ভব না। আমি বলি তখন ওই স্তম্ভগুলো করতে কয় টাকা লাগতো? অথবা আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে যদি রেকর্ড রুমে একটা বই সৃষ্টি করে রাখা হতো যদি আজকে, তাহলে আজকে কিন্তু অনেক প্রশ্ন ওঠে। এবং আজকে এইসব করতে যে আজকে ইতিহাস কি হচ্ছে, আপনি 71 টেলিভিশন সেদিন কি দেখলাম আমি আপনার যিনি মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় গবেষক, ইতিহাসবিদ মনে করেন মুনতাসির মামুন সাহেব কি বললেন, যে বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়ে গেছে। তার অর্থটা কি দাঁড়ায়? আমাদের ইচ্ছা ছিল না? আমি নিজে গানে শুনেছি 71 টিভিতে। ব্যক্তিগত মত, না ব্যক্তিগত মত, আমি বলছি আজকে এসব আসছে, এইগুলো কিন্তু আসতো না। আপনারা যদি তখন যে ইতিহাসটাকে স্প্রেড করে দিয়ে যেতেন, কিন্তু আজকে আসতো না। আমি বিচারের কথা করছি না আপনার। 2 নম্বর। 3 নম্বর হচ্ছিল যে আজকে আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে বিচার সম্বন্ধে আমার কোনো বিরোধিতা নাই, বিচার হওয়া উচিত। কিন্তু 40 বছর পরে যে বিচারটা হচ্ছে, সেই বিচারের সময়, বিচারটা করার সময় এক দলের আপনার কি বলবো যে সব মানে কৃতিত্ব সেই দল নিয়ে যাচ্ছে, এইটা না করে
যদি একটা ন্যাশনাল কনসেনসাস করে সেইভাবে যদি একটা কোর্ট তৈরি করে নিয়ে করতো, কেননা এটা আমরা অস্বীকার করতে পারি, কিন্তু এটা বাস্তব তো, টেপ বেরিয়েছে, জজরা কি আলোচনা করেছে আপনার, আমার মুক্তিযুদ্ধ, আমার মহান যুদ্ধ, আমাদের প্রাইড, সেই বিচারে যে আমি যদি প্রশ্নবিদ্ধ হয়ে যাই, তাহলে তো এই বিচারকে প্রশ্নবিদ্ধ করা মানে আমার মুক্তিযুদ্ধকে করা। আমি যুদ্ধে গিয়েছিলাম, আমি তো শহীদ হতে পারতাম, ওই 16ই ডিসেম্বর আমাকে স্মরণ করা হয়তো, আর আপনার 26শে মার্চ স্মরণ করা, তার তো কিছু হয় না আপনার। তো এখন যখন দেখি যে এই জিনিসটা করতে, যে এই জিনিসটাকে আরো ভালোভাবে সুন্দরভাবে করা যেত, সবাইকে সাথে নিয়ে করা যেত, কিন্তু একটা দল এটা ক্রেডিট নেওয়ার জন্য যেভাবে করছে, এটা বোধহয় গ্রহণযোগ্য না। ডক্টর আবু সাঈদ, আসলে আরেকটি প্রশ্ন আমি যেটা করেছিলাম যে হরতাল জামাত ডাকছে এবং 5ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যে আলোচনাই হোক না কেন, যে কোনো মতই আপনাদের থাকুক না কেন, সেই নির্বাচনের পর একটা রাজনৈতিক স্থিতাবস্থা ছিল, যে সেই অর্থে কোনো হরতাল, ধর্মঘট বা রাজপথ উত্তপ্ত, দিল্লির কবরের শান্তি কিন্তু শান্তি না, সেটি তো অন্য কথা। মানে সবাই স্থিতিশীল না, এক ধরনের স্বাভাবিক কাজকর্ম করবার একটা, যেটি 5ই জানুয়ারির আগে 3-4 মাস গেছে, সেখান থেকে একটু বেরিয়ে আসে, সেটা তো একটু ছিল, হ্যাঁ, একেবারে ডিফারেন্ট ছিল না। সেটি এখন আবার কিন্তু ধীরে ধীরে একটা বিষয় কি জানেন, সঞ্চালক মহোদয় এত বুদ্ধিমান, উনি বিষয়টাকে শিফট করে খুব তাড়াতাড়ি অন্যদিকে নিয়ে যাচ্ছেন, যাতে এইসব বিতর্ক না। আমি তো আপনাদের কাছে আমি কিন্তু বিতর্কের কথা বলিনি, আমি আমার মনের, আমার ভিতরের যে আক্ষেপের কথাগুলো আমি আপনাকে জানিয়েছি। যেমন আমি একটা নাগরিক হিসেবে আশাই করতে পারি আপনাদের কাছে। হ্যাঁ, আমি যে কথা বলতে চাই, দেখেন, যুদ্ধের ভিতরে আমি দায়িত্বহীন কণ্ঠে স্বীকার করি সর্বদলীয় উপদেষ্টা কমিটি গঠিত হয়েছিল, এটা ইতিহাস সিদ্ধ। শুধু তাই না, প্রধান উপদেষ্টা ছিল। ইতিহাস ঘেটে আমি দেখতে পাচ্ছি 1947 সনের 3 মাস পরের থেকেই তাজউদ্দিন সাহেব, অলিহাদ এবং এরা মিলে এই পাকিস্তান যে পাকিস্তান না, কমিউনিস্ট পার্টির মতো স্লোগান দেননি, ওনার যুবলীগ করেছিলেন এবং স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করতে হবে, পরবর্তীকালে বঙ্গবন্ধু সেটা ছাত্রলীগের ভিতর নিয়ে আসলেন। সেজন্য এটা কিন্তু ক্রোনোলজিক্যাল একটা ধারা আছে এবং বিভিন্ন রকম কর্মকাণ্ড আছে। আর একটা ব্যাপার হলো, এই বিচারের ব্যাপারে অনেকগুলো জটিলতা ছিল। 1 নম্বর জটিলতা ছিল জাতিসংঘের স্বীকৃতি নেই। 2 নম্বর কনভার্সন ছিল 5 লক্ষ পাকিস্তানি বাংলাদেশি তখন পাকিস্তানে আটক ছিল। ভুট্টো থ্রেট করলেন যে এখানে বিচার শুরু হলে আমি কি করব, এদেরও বিচার শুরু করে দেব। এবং তখন প্রায় 23 না 33 হাজার মতো পাকিস্তান মানে বাঙালি সৈন্য পাকিস্তানে আটক ছিল, সব মিলে 5 লক্ষ ছিল। তারাও এখানে আন্দোলন শুরু করে দিল, যেভাবে হোক তা আমাদের নিয়ে আসা হোক। তারপরে যে ব্যাপারটা ছিল, জাসদ তৈরি হলো। জাসদ সম্পর্কে আমার মূল্যায়ন হলো এই, তারা যতই সমাজতন্ত্রের স্লোগান দিক, যতই বৈপ্লবিক কথাবার্তা বলুক, আসলে তারা প্রতিবিপ্লবী শক্তির হাতকে শক্তিশালী করেছে। ওই সময় যেখানে দেশ স্বাধীন হওয়ার পরে হাজার হাজার অস্ত্র, খাদ্য নাই, অর্থ নাই, কিছুই নাই, চারিদিকে ধ্বংসস্তূপ, সেখানে জাতি গঠনের ক্ষেত্রে সবাইকে একভাবে যেভাবে হোক সহযোগিতা করে অগ্রসর হওয়ার কথা ছিল, সেখানে দ্বিধা বিভক্ত করে জাতিকে সেইভাবে যেভাবে তারা করেছে, এটা প্রতিবিপ্লবের হাতকে তারা শক্তিশালী করেছে, যদিও তারা বিপ্লবের চিন্তা করেছে। সেই জন্য আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ কারো কোনো দলের না, মুক্তিযুদ্ধের মূল নির্যাসী হলো, এই যুদ্ধটা ছিল জনযুদ্ধ, জনগণের যুদ্ধ। আমি তো অস্বীকার করিনি, একটা দল নির্বাচিত হয়ে সেটার নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিতে গিয়ে আবার সর্বদলীয় কাঠামো রূপ ধারণ করেছে। এবং মুক্তিযুদ্ধের সঙ্গে কমিউনিস্ট পার্টি ছিল, ন্যাপ ছিল, অন্যান্য পার্টি ছিল, আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল, কেউ পক্ষে কেউ বিপক্ষে, নানা ধরনের উপাদান ছিল। সেই জন্য যেটা বলি, যেটা আওয়ামী লীগের একমাত্র বিষয় নাই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেছে, জনগণ যুদ্ধ করেছে। আমার ক্যাম্পে 3,500 গেরিলা। আমি যখন কথা বলবো, আমি যখন ইতিহাস বলবো, তখন সত্য কথা বলতে হবে। সত্য যত কঠিন হোক, সত্য যতই কঠিন হোক,
সেটাকে বলে যেতে হবে আপনাকে, সেটা ভুলে গেলে চলবে না, তাহলে ইতিহাস বিকৃত হবে। অনেক সময় বিতর্ক সমালোচনা এগুলো ভিতর থেকে সত্য বেরিয়ে আসে, আবার অনেক সময় বিতর্ক জনগণকে বিভ্রান্ত করে। আমাদের এই দিকটা লক্ষ্য রেখে ইতিহাসনিষ্ঠ হয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করার দিকগুলো অগ্রসর হতে হবে। এই জায়গাটায় আমরা অনেকেই মুক্তিযুদ্ধের চেতনা মূল্যবোধকে ধারণ না করে আমরা ভিন্নভাবে নিজেদের স্বার্থের জন্য, দলের স্বার্থের জন্য, গোষ্ঠীর স্বার্থের জন্য আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করছি এবং বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এর থেকে সুবিধা আদায়ের চিন্তা করছে। আপনি কি চিন্তা করতে পারেন, একজন মুক্তিযোদ্ধা না, তারপরে সার্টিফিকেট নিয়েছে, সচিব হয়েছে, আপনি চিন্তা করতে পারেন? এবং বহাল তবিয়তে এখনো আছে। এবং আমি তো মুক্তিযুদ্ধ এখন পর্যন্ত আপনি ক্ষমা করবেন আমাকে, আমি একটা জিনিস বলি আপনার, আমি প্রথম থেকে একটা জিনিস বলতাম আর কি, যে যখন আপনার প্রথম মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দেওয়া হলো আর কি আপনার, তো আমি প্রথম থেকে বলতাম যে আমি আমার মায়ের জন্য যুদ্ধ করেছি, মায়ের ইজ্জত বাঁচানোর যুদ্ধ করেছি, সেটার জন্য কি আমার সার্টিফিকেট নিয়ে গলায় নিয়ে ঘুরতে হবে? আমি যে মায়ের জন্য যুদ্ধ করেছি, এটা তো আমার নৈতিক দায়িত্ব ছিল, এটা তো আমার করার দরকার, আমি করেছি, এটা সার্টিফিকেট কি দরকার আমার? যাই হোক, কিন্তু তারপরেও কিন্তু মুক্তিযোদ্ধাদের লিস্টটা ঠিক মতো হয়নি আপনার। এখন আবার আরো খেলাধুলা চলতেছে, যে ওটা ওই সাবজেক্ট যাবো না। আমি আপনাকে একটু একটা জায়গায় আমি ই করবো আর কি, এখন তো নতুন আবেদনপত্র চাওয়া হয়েছে আর কি, তো একটু করবো আর কি আপনার, যে আপনার ভুট্টো কিন্তু কনসার্ন ছিল তার ওই 750 জন সোলজার নিয়ে। আমাদের দেশীয় যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কোলাবোরেটর ছিল, তাদের নিয়ে হি ওয়াজ নট কনসার্ন। সে ওই 750 জন নিয়ে সে সিমলা চুক্তিতে তাই করেছে, দিল্লি এগ্রিমেন্টে 1974 তাই করেছে আপনার ওই 750 জন আপনার। এবং সেখানে লেটস ফরগেট এন্ড ফরগেট, এটা অনেক বড় আলোচনা, কিন্তু আমি আপনি বললাম ভুট্টোর যে কনসার্নটা ছিল, কেননা ভুট্টো তো আর্মির ঘাড়ে চড়ে তো ক্ষমতায় বসছে ওখানে, ওই আর্মির লোকগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিল, আদার্স ইন বাংলাদেশ আল বদরদের নিয়ে ইন্টারেস্ট। রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নটি জানছিলাম যে হরতাল এবং না, কিন্তু হামিদুর রহমান কমিশনের রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছে এখন, সেই রিপোর্ট আপনি যদি A to Z আপনি পড়েন, অনেক জেনারেল, 72 জেনারেল এবং কর্নেল থেকে আরম্ভ করে পাকিস্তান আর্মির যারা বন্দী ছিল তাদের কিন্তু স্টেটমেন্ট ওখানে আছে। তারা পরিষ্কার সেখানে কিন্তু বলেছিল যে অক্সিলারি ফোর্সেস, অর্থাৎ আজকে বাংলাদেশে যারা অক্সিলারি আল-বদর, তারা কিভাবে সাহায্য করেছে তাদের। সেই জন্য এগুলো ইতিহাস থেকে উঠিয়ে দেওয়া যাবে না, এগুলো নিয়ে এই মুহূর্তে আমরা বিতর্ক করতে চাই না। আমি ওই বিতর্ক নিয়ে আমার হাতের সময়ও নিয়ে আমরা বলছিলাম যে হরতাল চলছে, এই হরতালের কর্মসূচি পুরো সপ্তাহটা জুড়েই আসলে হরতাল চললো, গত সপ্তাহ হয়ে গেছে। সো কি মনে হচ্ছে যে জামাতকে আর আপনারা কোনো আন্দোলনের কর্মসূচির মধ্যে এখনো যেতে পারছেন না? আমরা এটা কিন্তু ভুল ধারণা, আমরা আন্দোলনের কর্মসূচি যাই নাই কেমন করে হলো? আন্দোলন অর্থই তো এই হরতাল, গাড়ি পোড়ানো না। মানে আপনারা যেভাবে দাবি জানাচ্ছেন, যেভাবে নিন্দা করছেন 5ই জানুয়ারি নির্বাচনের সরকারের, সেই অর্থে তো, এবং আপনারাই বলছেন যে আপনারা এই ঈদের পরে আন্দোলন যাবেন, ওই ঈদের পরে কালকেও জামাতের এই হরতাল আপনাদেরকে কোনো শক্তি সাহস যোগাচ্ছে কিনা? কোনো মতেই না। কালকেও আমাদের আন্দোলনটা কিসের? আমাদের আন্দোলন খুব পরিষ্কার। আমাদের আন্দোলন হচ্ছিল যে আমাদের দেশের মানুষের ভোট অধিকার হনন করে নেওয়া হয়েছে 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে। আর অনেকে বলে যে আমরা নির্বাচনে এই আন্দোলনে আমরা ব্যর্থ হয়েছে। আমরা আন্দোলনে ব্যর্থ হইনি, কারণ আমাদের 5ই জানুয়ারির আগে নির্বাচন যেটা আন্দোলন যেটা ছিল, বাট ঢাকায় ব্যর্থ হয়েছে সেটি বেগম জিয়া নিজে স্বীকার করে নিয়েছেন। সেটা আমি বলছি যে ঢাকাতে ব্যর্থ হয়েছে, আমিও স্বীকার করি, কিন্তু 5ই জানুয়ারির আগে যে আন্দোলনটা ছিল আমাদের, এটা ছিল নির্বাচন প্রতিহত করা, এবং সেই নির্বাচন আমরা প্রতিহত করতে পেরেছি। নির্বাচন হয় নাই, 154 জন যখন আনকনটেস্টেড ডিক্লেয়ার করেছে, তারপরে তার নির্বাচন থাকে না। তো সেইখানে আমরা আমাদের জায়গায় কিন্তু পৌঁছেছি, নির্বাচন করেছে। এখন আপনার ওই যে আবার বলতে অক্সিলারি ফোর্সেস, আমাদের যারা আইন শৃঙ্খলার রক্ষা বাহিনী আছে, তারা সরকারকে সমর্থন করছে, সেই সমর্থন নিয়ে টিকে আছে। সেটা এই এখনো টিকে ছিল, এরশাদও টিকে ছিল, সবাই টিকে ছিল, কিন্তু আন্দোলনের মুখে চলে গেছে। তো এখন আমরা আন্দোলনে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন, জনসভা করছেন, জনগণকে উনি সাথে নিয়ে আন্দোলন করার জন্য
উনি এই জনসভা করছেন। এবং আপনারা দেখছেন জনসভাগুলোতে প্রচুর মানুষ আসছে, সমর্থন আসে বলে তো আসছে। আমরা তো সরকারি দল না যে ডিসিতে বলে দিলাম, ডিসি লোক জোর করে নিয়ে আসলো। আমরা বিরোধী দল, আমরা রাস্তায় উনি যখন যাচ্ছেন, রাস্তায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে। এই মানুষগুলোর সেন্টিমেন্টকে একসাথে করে তাদের অধিকার দাবি আদায় করার জন্য ফাইনাল যেটা আপনারা বলতে চাচ্ছেন আর কি, ওইটাতে আমরা যাব। আমরা তো আন্দোলন করছি, আন্দোলনের মধ্যে আছি, উনিও আন্দোলনের জন্য জনসভা করে যাচ্ছে। এটাই তো গণতন্ত্রের আন্দোলন। সাইদ কিছু বলবেন এই প্রসঙ্গে? আমি অন্য প্রসঙ্গে যাব। কোনটা? জি, যে আমরা আন্দোলন হরতাল এগুলো নিয়ে কথা বলছি। এখন যে হরতাল টরতাল হচ্ছে বললাম, এগুলো আমি মনে করি জাতি বিরোধী হরতাল। কারণ যুদ্ধ অপরাধী বিচারের প্রেক্ষিতে তাদের শাস্তি হয়েছে, ফাঁসি হয়েছে, তারা অ্যাপিল করেছে, আইনি প্রক্রিয়া চলছে, সেখানে কিসের হরতাল? এইসব হরতাল আসলে আমার মনে হয় এগুলো শক্ত হাতে দমন করা দরকার। হরতাল রাজনৈতিক কারণে, আজকে প্রশ্নটা আসছে রাজনৈতিক কারণে ক্ষমতায় থাকার ক্ষমতা যাওয়া। বাংলাদেশের রাজনীতি কিন্তু এই জায়গায় চলে আসছে। আজকে যদি বুঝতাম বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যে কথাটা বলে অন্তর্বর্তীকালে নিরপেক্ষ সরকার, তার সঙ্গে জনগণের সমস্যা, সংকট, সুশাসন, দুর্নীতি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি উচ্ছেদ, এর সাথে আরও কিছু কর্মসূচি যুক্ত করে যদি প্রকৃত অর্থেই কোনো আন্দোলনের দিকে যেতেন, তাহলে আমরা বুঝতাম যে বিএনপি পরিপক্ক একটা রাজনৈতিক দল হিসেবে আন্দোলনে নামছে। এটা কিন্তু আমাদের দেখেন, আপনারা শুধু কি কথা বলছেন, আমরা বলেছি দুর্নীতির কথা বলেছি, আমরা বলেছি সুশাসন কায়েম করে, প্রশাসনের দলীয়করণ করা বন্ধ করবো, আমরা সবই বলেছি। আমরা এখন পর্যন্ত আন্দোলনের ব্লুপ্রিন্ট জনগণের সামনে প্রকাশ করেন নাই। আপনারা শুধুমাত্র একটাই প্রকাশ করেছেন যে কেয়ারটেকার সরকার চাই। না 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 না, আপনি ওয়েস্টিন হোটেলে, আমি পাইনি। ওয়েস্টিন হোটেলে প্রেস কনফারেন্সে ম্যাডাম বলেছে এই কথা। আমি দলিল নিয়ে কথা বলতে চাই। দলিলই দিয়েছেন উনি। উনি বলেছেন সুশাসনের জন্য ম্যানিফেস্টো নাই, দলিলে নাই, কোথাও নাই। উনি মুখে বললে আমরা বিশ্বাস করি। ম্যানিফেস্টো থাকবে কোথায়? না, ইলেকশনই তো করেননি ওনারা। আমাদের যে আন্দোলন সেই ব্যাপারে আপনি যে ওয়েস্টিন হোটেলে যে প্রেস কনফারেন্স করেছেন, উনি তো ওখানে পরিষ্কার বলেছেন যে সুশাসনের জন্য প্রশাসনের দলীয়করণ বন্ধ করব, আমরা মেধার ভিত্তিতে আমরা চাকরির ব্যবস্থা করব, এবং আমরা যারা মেধা, সমাজ যারা মেধা আছে তাদেরকে নিয়ে দেশ যাতে উন্নয়নের দিকে এগিয়ে যায়, তাদের নিয়ে আমরা তাদের সাহায্য সহযোগিতা আমরা নেব। আমরা এটা বলছি পরিষ্কার, মেনে নিলাম। কিন্তু একটা জিনিস, তখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার সুসংহত হয় নাই যখন পর্যন্ত মৌলানা ভাসানী 57 সনে আসসালামু আলাইকুম পূর্ব পাকিস্তান স্বাধীনতার কথা বললেও পরবর্তীকালে 6 দফার ভিতরে সুস্পষ্ট একটা রূপরেখা না দেওয়ার ফলে ঘটনাটা হলো মানুষ সংঘবদ্ধ হওয়ার সুযোগটা পায় নাই, এবং বৈষম্য তুলে ধরার পরে, বিভিন্ন রকম শোষণ বঞ্চনা তুলে ধরার পরে মানুষের ভিতরে 6 দফার ভিতরে যে বিষয়গুলো ছিল, তারপরের থেকে কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়েছে। ঠিক আছে, 11 দফা থাকলে আরো জোরদার হলো। কিন্তু আপনাদের কাছে দেশ ও জাতির স্বার্থে আমার প্রত্যাশা থাকবে, এটা আমার ব্যক্তিগত কথা, যে আপনারা যে দাবি তুলছেন সেই দাবিগুলো সুনির্দিষ্ট করেন, এবং সুনির্দিষ্ট করে আজ এক কথা বললাম, কথার পিঠে এক কথা বললাম, আবার অন্য কথা বললাম, এগুলো না বলে আমার মনে হয় সুস্পষ্টভাবে আপনার বলেন আমরা আসলেই করব। আপনার বলেন আমি প্রধানমন্ত্রী হব না, আজকে আপনারা বলেন যে বলেছেন না না আমি বলছি প্রধানমন্ত্রী হব না, বলে দেন দুইবার প্রেসিডেন্ট যে থাকবে পার্টির সে প্রধানমন্ত্রী হবে না। আপনারা কতগুলো নীতিমালা দিয়ে কিংবা কতগুলো সুস্পষ্ট নীতির ভিত্তিতে আপনার পরিষ্কার বলে দেন, দেখেন জনগণ আপনাদের আসে কিনা। কর্মী নির্ভর প্রতিটি জনসভায় কিন্তু এটা বলছে। ইকবাল হাসান মাহমুদ, আপনি বাংলাদেশ সরকারের এক সময়কার বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এবং দুদিন আগেই অর্থাৎ গত শনিবারে সারা দেশে যে বিদ্যুৎ বিপর্যয় ঘটে গেল, এবং এটি 2007-এর পরে সম্ভবত আরেকবার ঘটলো অনেক বছর পরে। তো এই বিদ্যুৎ বিপর্যয়কে আপনি কিভাবে দেখেন, কেন ঘটলো বলে মনে করেন? এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী দাবি করেছেন যে পুরো বিষয়টাকে তারা যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছেন এবং সুচারুরূপে করতে পেরেছেন, সেটি পারবেন বলে আগে ধারণা করা যায় না, কিন্তু করতে পেরেছেন। এখানে একটা অন্যদিকে এরকম একটা বিপর্যয়ের পরে আসলে একটা সুনির্দিষ্ট প্রতিক্রিয়া বা বক্তব্য আমরা বিএনপির কাছ থেকেও অনেকে আশা করেন, যেহেতু বিএনপি
ভবিষ্যতে ক্ষমতায় যাবার জন্য রাজপথে রয়েছে, সেটি দেখা যায়নি। বরং বিএনপি চেয়ারপারসন যেটি বলেছেন যে তার জনসভার বক্তব্য যেন প্রচার করতে না পারে টেলিভিশন চ্যানেলগুলো, সে কারণে এই বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। এই লাস্ট প্রশ্নটা উত্তরটা দিয়ে নিই, তারপর আমি ব্যাপারে খুব বেশি সময় নেই আমাদের হাতে। না, আমি তাড়াতাড়ি সারছি। লাস্ট প্রশ্নটা যে উত্তর দিলেন, এটা কিন্তু ওইখানে আমি ছিলাম তো, ওইখানে, এবং আমি সিরাজগঞ্জ থেকে শুরু করি আর কি, ওইখানে যত মানুষ গেছে, যখন কারেন্ট বিদ্যুৎ চলে যায় আর তখন কিন্তু মানুষের মধ্যে সেন্টিমেন্ট হয়েছিল যে এই টেলিভিশনে সরাসরি প্রচারটা বন্ধ করার জন্য করা হয়েছে, কারণ এত মানুষ গেছে, বন্ধ করা হয়েছে। তারপরে যখন আস্তে আস্তে এটা ন্যাশনাল গ্রিড ফেলিয়ারের মধ্যে চলে আসছে, তখন কিন্তু এটা নিয়ে আর কোনো বলা হয় না যে আমাদের মিটিং বন্ধ করার জন্য। তবে হ্যাঁ, যদি দোষ খুঁজি তো দোষ খুঁজতে পারি আমি। তো আমি যেটা আমি মূল প্রশ্নে চলে যাই। মূল প্রশ্নটা হচ্ছিল যে বিদ্যুৎ সিস্টেমটা ইজ ভেরি ডিফিকাল্ট সিস্টেম, কিন্তু এটাকে আমি তুলনা করতে পারি যে একটা বড় জেট প্লেনের মতো আর কি। জেট প্লেনে যেমন বড় হাই রেজলিউশন ইঞ্জিন চলে এবং তার সেই ইঞ্জিনের কারেন্টগুলো সঞ্চালিত হয়ে প্লেন চলে আর কি। বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে পড়ে যায়, কারণ এটা বন্ধ হওয়ার সুযোগ নাই। সেই জন্য মানে যে আওয়ার আছে সেই আওয়ারের পরে পার্ট পরিবর্তন করতে হতে হয়। তো এখন বিদ্যুতের ব্যাকবোন হচ্ছে হলো ট্রান্সমিশন সিস্টেম। আপনারা তো খেয়াল করে দেখবেন যে আমরা এই সরকার আসার পর থেকে এই দায় মুক্তি দিয়ে পাওয়ার প্ল্যান্ট চলতেছে, কিন্তু বিদ্যুতের সাথে যে আরো অনুসন্ধান দিয়েছে, ট্রান্সমিশন আছে, ডিস্ট্রিবিউশন আছে, এগুলোর উপরে খুব একটা নজর দেওয়া হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। এখন হচ্ছে যে আপনার এই বিদ্যুতের যে আপনার ব্ল্যাকআউটটা হয়ে গেল, আপনার ব্ল্যাকআউটটা হওয়ার জন্য অনেক কারণ আছে, কিন্তু মানে যদি আমি যদিও টেকনিক্যাল মানে বিদ্যুৎ মন্ত্রী হিসেবে যা শিখেছিলাম আমি সোশ্যোলজি ছাত্র হিসাবে থেকে, তো সেটা হচ্ছিল যে আপনার ট্রান্সমিশন সিস্টেমে এক নম্বর যতগুলো পাওয়ার স্টেশন জেনারেট করছে, এগুলো যদি সিনক্রোনাইজেশন ঠিক মতো না হয় তাহলে যে কোনো মুহূর্তে আপনার বিদ্যুতের শাটডাউন হয়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে যে এই ন্যাশনাল গ্রিড ন্যাশনাল গ্রিড ইজ মেইন ফর দ্য বিগ পাওয়ার স্টেশন, বিগ পাওয়ার স্টেবলের পেছনে চলে। কিন্তু আমরা যে সরকার এসে যে আপনার যে এই যে আপনার সব ক্ষুদ্র আপনার স্মল পাওয়ার, তার রেন্টাল পাওয়ার, এত কিছু বসিয়েছে, তো এগুলোকে সিনক্রোনাইজ করা ইজ ভেরি ডিফিকাল্ট থিং। কিন্তু আপনার কেননা মানে কোনো ডাইরেক্ট যে তোমাকে এই ইঞ্জিনিয়ার আনতে হবে, তোমাকে এরকম কিন্তু নাই। একজন 10 মেগাওয়াট পেয়েছে, সে এক করে 10টা ইঞ্জিন বসিয়ে দিয়ে 10 মেগাওয়াট প্রডিউস করছে, যখন সিনক্রোনাইজ করতে যাচ্ছে তখন ডাউন হয়ে দেখা যাচ্ছে যে 8 মেগাওয়াট হচ্ছে। তো এটাকে ন্যাশনাল গ্রিড হুক আপ করছে, এটা করাটা অন্যায় হয়েছে। কারণ এইসব ছোট পাওয়ারগুলো সাধারণত ডিস্ট্রিবিউশন জেনারেশন বলে, ডিস্ট্রিবিউশন ইয়েতেই মানে লোকালাইজ সাপ্লাই করে, যেমন ন্যাশনাল পাওয়ার দিয়ে দিয়েছে আপনার। তো আমাদের সেদিনে আজকের যে ঘটনাটা ঘটেছে, মানে কালকের যে ঘটনাটা ঘটেছে, আমি দেখলাম যে পেপারে যেটা দেখলাম যে কারণ নির্ণয় করতে সময় লাগবে, আমরা দেখছি চেক করে। এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছিল যে আমার আমলে আমরা একটা ভোলতাতে একটা ন্যাশনাল ডিসপাস সেন্টার করেছি, যেমন এখানে বসে আছে এরকম একটা টেলিভিশনের স্ক্রিন আর কি আছে আর কি। এখানে সারা দেশের ট্রান্সমিশনের অবস্থা আছে এবং প্রত্যেকটা সাবস্টেশনে একটা করে চিপস দেওয়া আছে যে সিগন্যাল পাঠায় ওখানে, যে কত নিচ্ছে কত ছাড়ছে ওটা পাঠায় আর কি আপনার। তো তার অর্থ হচ্ছে যে যদি কোনো গ্রিডের যে কোনো কারণে যদি হয়ে থাকে, ফল্টটা হয়ে থাকে, তাহলে কিছুই না, আপনি ওটা প্রিন্ট আউট বেরোলে বলবো যে ওই গ্রিডে এইটা হয়েছিল, তার জন্য শর্ট সার্কিটে সবগুলা ট্রিপ করে গেছে, পাওয়ার স্টেশন সব বন্ধ হয়ে গেছে। এখন যেটা সেটা কিন্তু সরকার বলছে না যে কোন জায়গাটাতে হয়েছে। আমি যেটা সন্দেহ করি আর কি, আমি বিএনপি করে হয়তো বলতে পারেন যে আপনারা সব দিকে ভূত দেখেন আর কি, আমি সন্দেহ করি যেটা যে বলতেছে ভেড়ামারাতে হয়েছে। ভেড়ামারাতে যে ইন্টারকানেক্টর লাগিয়েছে আপনার ইন্ডিয়া আর বাংলাদেশের যে কানেকশনটা করেছে আর কি আপনার, যে সাবস্টেশনের মাধ্যমে ইন্ডিয়া আমাদের 450 মেগাওয়াট দিচ্ছে আর কি আপনার, সেখানে কি ধরনের স্টাডি করেছে, কি ধরনের ভারতীয় কর্তৃপক্ষ বলছেন যে এভরিথিং ওয়াজ পারফেক্টলি অলরাইট, কোনো সমস্যা ছিল না। আমার যেটা অবজারভেশন আমি সেটা আমি বলছি, কারণ বলা হচ্ছে ভেড়ামারাতে হয়েছে আপনার, তো ভেড়ামারাতে ওইটাই আছে। তো এখন হচ্ছিল যে ভারতের বিদ্যুৎ আমাদের বিদ্যুতের সিনক্রোনাইজেশন কিভাবে হয়েছে, তারপরে কি হলে
কি কি স্টেপস আমাদের নিতে হবে যাতে এরকম ঘটনা না হয় সেগুলো মেনটেন করা হয়েছে কিনা, যেটা নাকি আমার ইঞ্জিনিয়ারদের সাথে আলাপ করে যেটা আমি শুনলাম যে যখন এটা ট্রিপ করেছে তখন 4,500 মেগাওয়াট বিদ্যুৎ তখন সঞ্চালন লাইনে ছিল আর কি। তো হঠাৎ করে এটা ড্রপ করে 3,500 মেগাওয়াটে চলে আসার ফলে এটা ট্রিপ করে যায়। তো এখন এও তো হতে পারে যে আমরা ভারতের কাছে 450 মেগাওয়াট কিনি আমরা, তো ভারতের সাইডে হয়তো কোনো কিছু একটা হয়েছে বা না হলেও আমার এইখানটাতে মানে ভারতে যেমন 220 ওইখানে থেকে যদি কোনো কিছু স্টেপ ডাউন বা আপ হয়ে থাকে, যদি আমার এই সাবস্টেশনে যদি হয় তাহলে পরে আপনার ট্রিপ করতে পারে। আর সবচেয়ে হলো যে আমার সব সাবস্টেশন এগুলো কিন্তু ন্যাশনাল গ্রিডের সাথে ইয়ের সাথে ডিসপার্সনের সাথে হুক আপ করা আছে। এটা নতুন করেছে, এটা হুক আপ করা, আমি খবর নিয়েছি হুক আপ আছে কিনা, ওরা বলছে হুক আপ করে নাই। যেহেতু আপনার ওইটাতে যদি না আমার সারা দেশেটা না পাওয়া যায় তাহলে আমাকে ধরতে ওইখানে হয়েছে। তো ওইখানটাতে আমার মনে হয় যে চেক করা দরকার, এবং তারা স্টাডিটা ঠিক বিদ্যুৎ কিনেছে ইন্টার কান্ট্রি পাওয়ার এক্সচেঞ্জের যেটা হয় সেটাতে কিন্তু উভয় দেশের টেকনিক্যাল ডাটাগুলো মিলিয়ে টিলিয়ে সাবস্টেশনগুলো করতে হয়, যেমন কানাডা আমেরিকাতে আছে, ফ্রান্স ইংল্যান্ডে আছে। সেইটা কতটুকু ফলো করা হয়েছে সেটা নিয়ে প্রশ্ন আছে। আমি মনে করি যে এই ব্যাপারে যদি সরকার যদি চেক করে ঠিক মতো তাহলে অথবা ইন্ডিপেন্ডেন্ট কাউকে চেক, আপনি মনে করেন খুব ডিফিকাল্ট টাস্ক না এবং খুব দ্রুত বের করা, সময় সাপেক্ষ না। কারণ আমি এর আগেও যখন হয়েছে তখন আশুগঞ্জে হয়েছিল, সময় সাপেক্ষ নয়, সময় সাপেক্ষ না। আশুগঞ্জে কিন্তু 4 ঘন্টার মধ্যে না 5 ঘন্টার মধ্যে আশুগঞ্জের ফলটা ধরা পড়ছে, যে আশুগঞ্জে ওইখানে ট্রিপ করেছিল। আশুগঞ্জে পড়াশোনা ট্রিপ করার সাথে সাথে আরেকটা মজার ব্যাপার জিনিস আছে আপনাদের জানা দরকার আর কি। এখন যে নতুন জেনারেশন পাওয়ার স্টেশনগুলো আছে, পাওয়ার স্টেশনকে সেভ করার জন্য আপনার ডিভাইস দেওয়া আছে। যদি ন্যাশনাল গ্রিডে পাওয়ার ধরেন আপনার 4,000 মেগাওয়াট চলছে, 4,000 মেগাওয়াট হঠাৎ করে কোনো একটা পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেল, শার্ট করে 3,500 নেমে গেল, তখন তো ন্যাচারালি আর যেগুলো পাওয়ার স্টেশন আছে ওকে টানতে যে দেখা গেল যে ওর পাওয়ার স্টেশনটাও জেনারেশন কমে গেল, টান দিয়েছে তো আপনার। তো সেইটাকে বন্ধ করার জন্য, কারণ পাওয়ার স্টেশন ক্ষতি হয় তার জন্য, সেই জন্য এখন সেন্সার দেওয়া আছে, যেই ওইটা ট্রিপ করে সঙ্গে সঙ্গে পাওয়ার স্টেশন স্টপ হয়ে যায়। যেমন এইএস মেঘনাঘাট যেটা আছে, সেন্সার থেকে তো ধরা পড়বার কথা সহজেই। হ্যাঁ, সেন্সার কোথায় ট্রিপ করলে আপনার অটোমেটিক পাওয়ার স্টেশন বন্ধ হয়ে যাবে। আমাদের যেগুলো পুরনগুলো আছে ওটা সেন্সার নেই, ওটা বন্ধ হবে না, কিন্তু এগুলো বন্ধ হয়ে যাবে। এইএস মেঘনাঘাট আছে, এগুলো যারা নতুন যেগুলো এসছে আমাদের, এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এখন তারা যে রিকভারি করেছে, রিকভারি করতে আমার মনে হয় যে আরো ফাস্ট করতে পারতো, কারণ এখনো ফুল রিকভারি করতে পারেনি। কারণ যেমন যেগুলো তাপ বিদ্যুৎ আছে ওগুলো তো আবার হিটিং এ আনবে, আবার স্টার্ট করবে, তারপরে না আপনার ন্যাশনাল গ্রিডে আসবে, আপনার লোডশেডিং চলবে। অধ্যাপক আবু সাঈদ, হ্যাঁ, এই বিষয়ে তো উনি অভিজ্ঞ। উনি বলেছেন, আমি কতগুলো কথা বলতে চাই এখানে, যে আসলে আমাদের হোল সিস্টেম, বিদ্যুতের হোল সিস্টেমটা উনি ন্যাশনাল গ্রিডের কথা বলেছেন। এখন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বলা হচ্ছে, আমাদের বিষয়ে অভিজ্ঞ নাই, বলা হচ্ছে যে প্রায় 10,000-এর উপরে। হ্যাঁ, তার মানে গিগাবাইট, মেগাবাইট থেকে গিগাবাইটে যাচ্ছে। 10,000 উপরে যাওয়া মানে হলো গিগাবাইটে যাওয়া। কিন্তু তার 1/4 আর গ্রিডে আসছে না। কি জন্য? অপচয় হচ্ছে, সিস্টেম লস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, কারাপশন হচ্ছে, আবার ওভার ইনভেস্ট করে বিদেশে টাকা পাঠানোর ব্যাপারে রেন্টাল 17টা আছে, সেখান থেকে টাকা পাঠানো হয়। আর একটা বিষয় আমাদের নির্মমভাবে আমাদেরকে কুইক রেন্টাল দিয়ে শোষণ করা হচ্ছে। কারণ এমনি খরচ পড়ে হলো 2 টাকা 70 পয়সা কিংবা 3 টাকা। সরকারি চিপ পাওয়ার স্টেশনগুলো বন্ধ করে রেখে, পিডিপি সরকারি চিপ পাওয়ার স্টেশনগুলো বন্ধ করে রেখে, হ্যাঁ, আর তারা নিচ্ছে 16 টাকা করে কিংবা 14 টাকা করে। মাঝখানে ভর্তুকি যাচ্ছে কত? 51 বিলিয়ন থেকে 55 বিলিয়ন টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এটা কার? আমার, আপনার, সবারই। তাহলে আমরা পরিকল্পনার ক্ষেত্রে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম আমরা নিয়ে সেইভাবে যদি অগ্রসর না হয়, সরকার অবশ্য নিয়েছে, কিন্তু সে বাস্তবায়নের দিক থেকে এখন পর্যন্ত অগ্রসর হয়নি। তবে নতুন একটা পারমাণবিক দিগন্ত খুলেছে, যেটা আইয়ুব খান চিন্তা করেছিল পারমাণবিক
ই করবো, তার জন্য সরকারকে ধন্যবাদ জানাবো। আর আমি একটা কথাই বলি, ওদের সময় নাই, উনি এখনই বলবেন, সেটা হলো এই যে এই ধরনের বিপর্যয় শুধু আমাদের দেশে হয়নি, বহু দেশে এখনো হয়। নিশ্চয়ই আপনার মনে আছে, আমাদের সবারই মনে আছে, নিউ ইয়র্কে বিদ্যুৎ চলে গিয়েছিল। কানাডা 6 দিন বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, গেছে 6 দিন বিদ্যুৎ ছিল না। তারপরে হলো কি, আমি যে কথা বলছি, নিউ ইয়র্কে বিদ্যুৎ চলে যাওয়ার পরে সেখানে যে পাশবিকতা, যে বর্বরতা, যে লুণ্ঠন যা হয়েছে, বাংলাদেশের মানুষ তো অনেক ভালো। সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। একটা লোকও কিন্তু এই বিদ্যুৎ না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে শারীরিকভাবে কিংবা সম্মানের দিক থেকে, এটা কিন্তু আমি বলবো না। সে যাই হোক, আমি যে কথা বলতে চাই সেটা হলো এই, আমাদের অসুবিধাটা হয়েছে যে আমরা, আপনি যে কথাটা বলেছেন, আঞ্চলিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অঞ্চলের ভিতরে থাকা দরকার। ওখানে আপনারা বলবেন যে টার্মিনালজি হলো ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেশন। ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেশন যদি এটা সেট আপ করা যায়, তাহলে যে এলাকা ট্রিপ করবে সেই এলাকায় শুধু অন্ধকার থাকবে, সারা দেশ থাকবে না। কিন্তু বাংলাদেশ এটা করে না। দুটো সিস্টেম আপনার ছিল, আপনার এটা ভেঙেছে আপনার। আমাদের স্মল পাওয়ার জেনারেশন যেটা ছিল সেটা আমরা আরইবিকে দিয়েছিলাম। আরইবি তার লোকালাইজ এরিয়াতে তারা সে পাওয়ারটা দিত, যেমন আমরা সাভারে দিয়েছিলাম, নরসিংদীতে দিয়েছিলাম, উল্লাপাড়া দিয়েছিলাম আপনার, সেটা আরইবি কন্ট্রোল করতো আপনার। কিন্তু এইটা এরা আপনার এই রেন্টাল আর এগুলো নিয়ে এসে, মানে আপনার সরকারি পাওয়ার স্টেশন করা, বড় বড় পাওয়ার স্টেশন করা বাদ দিয়ে, আপনি দেখেন 5 বছর পার হয়েছে, 6 বছর চালাচ্ছে আপনার, 1 বছর তো জোর করেই চালাচ্ছে। এই 6 বছরে কয়টা আপনার কম্বাইন্ড সার্কেল বড় পাওয়ার স্টেশনের জন্য তারা টেন্ডার করেছে বা আনসলিসিটেড অফার নিয়েছে? নাই। তারা বারে বারেই আপনার রেন্টাল আর যাচ্ছে। এটা আজকে আমি বলে যাচ্ছি, আমি এর আগেও বলেছি, আজকে আমি জিল্লুর সাহেবের অনুষ্ঠানে বলে যাচ্ছি, যে সিস্টেম তৈরি দিয়ে গেল আপনার, এর রেজাল্ট আপনারা বাংলাদেশের মানুষ পাবে এবং মানুষের ভোগান্তি শেষ হবে। আপনার সাথে অ্যাড করে বলি, ভোলায় কিন্তু বিদ্যুৎ যায় নাই। ভোলা বিদ্যুৎ ছিল, কারণ ওটা একটা সেপারেট ওখানে করেছে আপনার সেপারেট ইউনিট। ওখানে স্টেশন আসছিল, সেই স্টেশন চলেছে, ওখানে কোনো অসুবিধা নেই, গ্যাসও ছিল, বিদ্যুৎও ছিল, ভোলা বিদ্যুৎ যায় নাই। অনুরূপভাবে যে কথাটা আমি বললাম, ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম অপারেশন, এটা যদি চালু করা হয়, তাহলে এই সারা দেশ অন্ধকার ডুবে থাকবে না, একটা এলাকায় ডুবে থাকতে পারে। আরেকটা কথা আমি বলতে পারি, সার্কিট ব্রেকার আপনি বলেন, এগুলো দিয়ে যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো। সার্কিট লাগে না তো, আপনি একটা পাওয়ার যখন আপনার যখন জেনারেশন করার পর 3টা স্টেপ হয় আপনার। জেনারেশন করার পরে আপনার একটা স্টেপ যাওয়ার পরে ওটাকে রিডিউস করে, 1100 হয়, ওটাকে রিডিউস করে ন্যাশনাল গ্রিড যায়। ন্যাশনাল গ্রিড যে আবার যখন ডোমেস্টিকে নামে আপনার ডিস্ট্রিবিউশনের নামে যখন, তখন আবার রিডিউস করে দিয়ে দেয়। যেটা স্মল পাওয়ার যেটা আমরা করেছিলাম, রুরাল পাওয়ার কোম্পানি যেটা করেছিলাম আমরা আরইবির সাথে হুক আপ করে, সেখানে 10 মেগাওয়াটের পাওয়ার স্টেশন গ্রামে গ্রামে করবে আর কি আপনার, ওইটার থেকে রুরাল পাওয়ার ওরা চালাবে আর কি। তো এখানে এসে এটাকে আমরা ন্যাশনাল করে ফেললাম আপনার, করে তারপরে কোনো বালাই নেই, স্পেসিফিকেশনের বালাই নেই, কোনো কি ধরনের ইঞ্জিনিয়ার, এইটা করার ফলেই আপনার এখন সিস্টেম আছে, কিন্তু এটা ঘন ঘন হবে। আমি এটা আপনি বলে গেলাম। যদি এই স্টেপগুলো না হয়, তাহলে কিন্তু আঞ্চলিকভাবে হতে পারে না। ডিস্ট্রিবিউশন, স্মল পাওয়ার ডিস্ট্রিবিউশন শেষ প্রান্তে আমরা শেষ করি। আমার মিনিট নেই তো, সেকেন্ডে আছি আমি। দেশ অন্ধকারে থাকতে চায় না, আমরা অন্ধকারে থাকতে চাই না, আমরা আলোকিত জীবনের নবযাত্রায় অগ্রসর হতে চাই। সেই প্রার্থনা আমার আজকের দিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার ইকবাল হাসান মাহমুদ এবং অধ্যাপক ডক্টর আবু সাঈদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার 2 অতিথি নানা বিচার বিশ্লেষণ করে কথাবার্তা বলেছেন, অনেক সূক্ষ্ম বিষয় নিয়ে ওনারা কথা বলেছেন।
সেই দিকে যাবার সুযোগ আমার নেই। ওনাদের দুজনের কথা ধার করে কথা বলা যেতে পারে যে বাংলাদেশ কোনো অবস্থাতেই অন্ধকারে থাকতে চায় না। সেটি বিদ্যুৎ না থাকার কারণে হোক, রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক। অর্থনৈতিকভাবে সরকারের নীতিমালা কতটা সহায়তা করছে সেটি বলা যাবে না, তবে বাংলাদেশে একটা বড় উদ্যমী জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশের নারীরা, বিশেষ করে তরুণীরা গার্মেন্টস সেক্টরে কাজ করছেন এবং এই এক ধরনের একটা বড় উদ্যোক্তা শ্রেণী রয়েছে এখানে। বাংলাদেশের কৃষকরা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছেন, নানা ধরনের উদ্ভাবনী শক্তি তাদের রয়েছে এবং বাংলাদেশের একটা বড় শ্রমজীবী গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবার জন্য কাজ করছেন। সব মিলিয়ে কারো দিকে না তাকিয়ে, কোনো নেতা নেত্রী বা কোনো সরকারের দিকে, বিশেষ কোনো সরকারের দিকে না তাকিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অর্জনগুলো আরও দ্রুতগতির হতে পারত এবং এই অর্জনগুলো কখনো কখনো আবার ম্লান হয়ে যায় রাজনৈতিক ব্যর্থতার কারণে, অস্থিতিশীলতার কারণে। এবং দুজনের কথা মিলিয়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বললাম সেটি 1975 সালে সেই মর্মবিদারক ঘটনাবলী, সেটি আজকে মানবতা বিরোধী যে অপরাধের বিচার হচ্ছে সেই বিচার নিয়ে নানা ধরনের দুর্বলতার প্রশ্ন, কিন্তু মাত্রায় বা ডায়নামিজমে কোনো পার্থক্য থাকলেও বিচারটি বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। যারা বাংলাদেশে বিশ্বাস করেন তারা প্রত্যেকেই চান। এবং এই বিচারের প্রতিক্রিয়ায় যে হরতাল কিংবা গত শনিবারের সারা দেশে যে বিদ্যুৎ বিপর্যয়, সবগুলো বিষয় কিন্তু এক সূত্রে গাঁথা এবং সেটি হচ্ছে সুশাসনের সঙ্গে গাঁথা। সুশাসনের সমস্যা কোনো না কোনোভাবে এর সঙ্গে জড়িত এবং এই জায়গাটাতে বাংলাদেশকে, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে, বিশেষ করে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে আরও বেশি মনোযোগী হতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।